জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। গাজীপুর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কথা স্বীকার করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাইজুল করিম খান। বলেন, সাগর উত্তাল থাকায় আমদানি এলএনজি জাহাজ বন্দরে ভিড়তে পারেনি। আজকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে। সকালে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল পরিদর্শন করে একথা বলেন তিনি। সকালে গাজীপুরের শিল্প কলকারখানা পরিদর্শন শেষে জ্বালানি উপদেষ্টা আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যে সকল তিতাস কর্মকর্তা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আশুলিয়া ডিইপিজেডের নতুন জোনে পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, 4টি নতুন এলএনজি কার্গো এসে পৌঁছেছে এবং সাগর উত্তাল থাকায় বন্দরে ভিড়তে সমস্যা হয়েছিল। শিগগিরই সরবরাহ শুরু হবে। এদিকে গাজীপুরে কয়েক মাস ধরে লাইনে গ্যাস চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্রা এলাকার সুতা কারখানার তৈরি উৎপাদন নেমেছে অর্ধেকে, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে। তো আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। আর এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। দেশের 7টি নদীর গতিপ্রবাহ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সকালে পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এমনটা জানিয়েছে। তুরাগ নদীর গতি ফেরাতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে বলেও জানান তিনি। এ সময় পাহাড় কাটার রুখতে সরকার উদ্যোগ কথাও জানান রিজওয়ানা হাসান। বলেন, জুন থেকে সর্বশক্তি প্রয়োগ করে ঢাকায় ফিটনেসবিহীন গাড়ি অপসারণ শুরু হবে। এছাড়া ঢাকার আশপাশে ইটভাটা সরানোর ঘোষণাও দেন পরিবেশ উপদেষ্টা। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকায় শত বছরের পুরনো বর্জ্য ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর স্থানীয় দুর্বৃত্তায়নের কারণে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। রাজনীতিবিদদের সঙ্গে অনেক বিষয় নিয়ে সরকারের আলোচনা হলেও অর্থনীতি নিয়ে কোনো আলাপ হচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজনীতিতে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় আছে, তাই এবারের বাজেট একটা নতুন উৎস হতে পারত। অবৈধভাবে উপার্জন করা অর্থ বাজেটের রাজস্ব খাতে নিয়ে আসা যেত, কিন্তু এরকম কোনো প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থার ভিতরে আছে, কিন্তু এই দুটোর মধ্যেখান দিয়ে আগামী দিনে যদি এগোতে হয়, তাহলে কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার। রাজনীতিবিদদের সাথে আরো 10টা অনেক বড় বড় আলোচনা নিয়ে সরকার ব্যস্ত, সেহেতু আমার দুঃখের অর্থনীতি আলোচনায় তাদের স্থান পায়নি। এবং সেইটা যদি পেত, তাহলে ওই ধারাবাহিকতার বিষয়টিতে নিশ্চয়তা আসতো এবং একই রকম ভাবে আগামী দিনে এই ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত হতো। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। ঢাকা ও চট্টগ্রামের 2টি কেন্দ্রে একযোগে বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। ঢাকার রেডিসন ব্লু হোটেল থেকে নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, ভোটারদের মধ্যে কেমন সাড়া দেখছেন? কতটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে? মূলত 3টি প্যানেল এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। 3টি প্যানেলের মোট 76 জন প্রার্থী রয়েছে। 35টি আসনের বিপরীতে 76 জন প্রার্থী রয়েছে।
76 জন প্রার্থী এখানে প্রতিনিধিত্ব করছেন এবং ভোটার রয়েছে 1864 জন। তো এই ভোটের পরিস্থিতি যদি জানাতে চাই যে এই ভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট হচ্ছে এই বিজিএম এর জন্য, যেহেতু গত বছর যে মার্চে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি অনেকটা বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন ছিল। সেখানে যেসব ভোটাররা ছিলেন বা বিজিএম এর অন্যান্য যেসব সদস্য ভোটাররা যারা ছিলেন তারা সেটি নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছিলেন, কারণ সেখানে মানে ভুয়া ভোটারের কিছুটা উপস্থিতি ছিল, যেটি 5 আগস্টের পরে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং তার ফলে কিন্তু তখন যে 2500-র বেশি ভোটার সংখ্যা ছিল সেখান থেকে কমে এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 1864-তে। অর্থাৎ বাকি যে ভোটারগুলো, এই ভোটারগুলো কিন্তু যাচাই বাছাই শেষে দেখা গেছে তারা আসলে ভোটার হওয়ার যোগ্য না, তাদেরকে ভোটার করা হয়েছিল। ফলে যে নির্বাচন হয়েছিল মার্চ মাসে গত বছরের, সেটি অনেকটা প্রশ্নবিদ্ধ ছিল এবং 5 আগস্টের পরে সেই প্যানেল, সেই যে বোর্ড ছিল, পরিচালনা পরিষদ ছিল, তাদের যে অর্থাৎ সভাপতি ছিল, বিজিএম এর সর্বশেষ সভাপতি, তাকে কিন্তু আর 5 আগস্টের পরে খুব বেশি দেখা যায়নি, ওনাকে আর সামনে পাওয়া যায়নি। ফলে পরবর্তীতে ওই পরিচালনা পরিষদের সহসভাপতি যিনি ছিলেন তিনি কিন্তু সভাপতি পদ নিয়েছিলেন, যদিও পরবর্তীতে 20 অক্টোবর সেই পরিষদ বাতিল করে নতুন প্রশাসন গঠন হয় এবং এর পরবর্তীতে এখন এসে কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে। ফলে এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপস্থাপন বা উদাহরণ হিসেবে উপস্থাপন করার জন্য কিন্তু প্রশাসন, যে নির্বাচনী গভর্নিং বডি রয়েছে, নির্বাচনী বোর্ড রয়েছে, পরিচালনা পরিষদ রয়েছে, তারা কিন্তু এই নির্বাচনকে এক ধরনের উদাহরণ হিসেবে সৃষ্টি করতে চাচ্ছেন, দাঁড় করাতে চাচ্ছেন এবং এই ভোট যাতে জাতীয় নির্বাচনের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায় সেই কথাটি কিন্তু ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন, তিনি কিন্তু সেই অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং উভয় দলের যে প্যানেল লিডার রয়েছে তাদের সাথেও কথা বলেছি। 3টি প্যানেলের যে প্যানেল লিডার রয়েছে তারা এই ভোটকে এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে এবং নিরপেক্ষভাবে হচ্ছে বলে তারা জানিয়েছে এবং তারা স্ব জায়গা থেকে সবাই জিততে চান বা তারা জয়ী হবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকার রেডিসন ব্লু হোটেল থেকে বিজিএমইএ এর পরিচালনা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অভ্যুত্থানের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা ঘুরে যাবে। সকালে শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। একথা বলেন গয়েশ্বর চন্দ্র। আরও বলেন, জাপানে প্রধান উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাতে তাকে অচেনা মনে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ ধারণ না করলে বিএনপিও টিকতে পারবে না বলে মন্তব্য করেন গয়েশ্বর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রবাসীদের গাড়িতে ডাকাতির মতো ঘটনা। গেল রাতে এমন একটি ঘটনায় পুলিশ ডাকাত দলকে ধরতে গেলে ডাকাতরা পুলিশকে দিকে লক্ষ্য করে এলোপাতালি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত হয়েছেন হাইওয়ে পুলিশের রেকার হেল্পার। শুক্রবার দিবাগত রাতে মহাসড়কের কুর্নি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী এক প্রবাসীর মাইক্রোবাসে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি ব্যাপারটি বুঝতে পেরে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে গেলে এলোপাতারি গুলি ছুড়ে ডাকাতের দল। এ সময় পুলিশের রেকার হেল্পার তুহিন মিয়া কবজিতে গুলি লাগে, পালিয়ে যায় ডাকাত সদস্যরা। পরপর মহাসড়কে এমন ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যেও। চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুজন। সকালে আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঁশখালী পিএবি সড়কে দ্রুতগামী একটি মাইক্রোবাস চলন্ত সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত সিএনজি চালক ও যাত্রীকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে মারা গেছেন দুজন। সকালে
গোকর্ষ গ্রামের সংস্থার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় গতকাল বিকেলে খাল পার হয়ে গরু আনতে যায় দুই বোন মারিয়া ও সামিয়া। দুদিনের টানা বৃষ্টিতে খালে পানি বেড়ে স্রোত তৈরি হয়েছে। এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুজনেই। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। হবিগঞ্জ সদরের খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাসের এই সময়ে বাঁধে ধস নামায় চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, গেল বছর একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। ফলে চলতি বছর আবারও একই জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দ্রুত মেরামত না হলে আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও মাছের ঘের প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধটি মেরামতের জন্য বড় আকারের একটি নৌকার প্রয়োজন, যা এখনও পৌঁছয়নি। আপাতত ক্ষতিগ্রস্ত স্থানে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে। গাজা উপত্যকাকে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা সংগঠনের দাবি, গাজায় প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে লড়াই করছে 23 লাখের বেশি মানুষ। এদিকে রাফা সীমান্তে পশ্চিমাঞ্চলের ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। এছাড়া খান ইউনিসের পূর্বাঞ্চলে আইডিএফের হামলায় প্রাণ গেছে আরও একজনের। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 55,300 ছাড়িয়েছে। এখনও পর্যন্ত আহত হয়েছেন প্রায় 1,24,000 ফিলিস্তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবশেষ যুদ্ধবিরতির যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তার অতি দ্রুত কার্যকর হবে বলে আশা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 117 জন। সেখানে নিখোঁজ সন্ধান চলছে উদ্ধারকর্মীরা। বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিতে তলিয়ে যায় মোকোয়া শহরের 3,000-এর বেশি স্থাপনা। এখনও বৃষ্টিপাতের পরিমাণ জানতে পারেনি দেশটির আবহাওয়া বিভাগ। যদিও নাইজার সহ নাইজারের প্রায় অর্ধেক রাজ্যে বন্যার পূর্বাভাস জারি করেছিল সংস্থাটি। চলতি বছর রাজ্যটিতে এ নিয়ে ষষ্ঠবারের মতো বন্যার দেখা মিলেছে। নারীদের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। জর্ডানের কিং আবদুল্লাহ II স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। দলের অস্থিরতায় শেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের কারণে তরুণ দল সবশেষ আরব আমিরাত সফরের সাফল্য পায়নি। কয়েক মাস পেরোলেও স্কোয়াডে নেই সাবিনা সানজিদা সহ সাফজয়ী 5 সিনিয়র ফুটবলার। কোচের সঙ্গে টানাপোড়েন শেষে হওয়ার দলে ফিরেছে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মানিকা চাকমা সহ 9 ফুটবলার। অভিজ্ঞ ও নতুনদের মিশেলে দলের ভারসাম্য ফেরায় ভালো শুরুর স্বপ্ন দেখছেন অধিনায়ক আফিদা খন্দকারও। আমরা অনেকদিন আগে এখানে এসেছি যাতে আমরা ওয়েদারের সাথে একটু মানিয়ে নিতে পারি, তো সেভাবে আমরা প্র্যাকটিস করতেছি। কোচ আমাদেরকে ওইভাবে প্র্যাকটিস করাচ্ছে, যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা ওইভাবে করার চেষ্টা করতেছি। ম্যাচের জন্য এতদিন ধরে আমরা কষ্ট করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো, দুবাইয়ের থেকে এখন সিনিয়র জুনিয়র মিডিয়ে একটা সমন্বয় একটা টিম ভালো আছে, একটা শক্ত টিম আমাদের, তো আলহামদুলিল্লাহ ভালো। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।